ইনকাম ট্যাক্সের আর একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে এটা একেবারে ইনকাম ট্যাক্সের বেসিক জায়গা, বুঝতে পারি তো। যেমন অ্যাকাউন্টেন্সি, ডেবিট ক্রেডিট বলেছিলাম যে একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা যার ওপর ভিত্তি করে অ্যাকাউন্টেন্সি গড়ে উঠেছে, ঠিক তেমনিভাবে প্রাথমিক ধারণা এবং সংজ্ঞা, বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন, এই চ্যাপ্টারটা থেকে ইনকাম ট্যাক্সটা পুরোটা এখানেই দাঁড়িয়ে রয়েছে। কেমন? তো এই জায়গায় দাঁড়িয়ে তুই কি দেখবি, এখানে কতগুলো টার্ম শিখবি, যে টার্মগুলো তোকে সারা জীবন ইনকাম ট্যাক্স করতে সাহায্য করবে। তো প্রথম যে টার্মটা রয়েছে, আমি লিখছিলাম বোর্ডে লিখতে লিখতে ভিডিওটা হঠাৎ করে পজ হয়ে গিয়ে আবার নতুন করে মানে মানে কী বলে বানাতে হচ্ছে, সেই জন্যই লেখা হয়ে গেছিলো। তাহলে প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে কি পূর্ববর্তী বছর, মানে জেনারেলি কি হয়, যে বছরটা আমি রোজগার করি সেই বছরটাকেই বলা হয় হচ্ছে পূর্ববর্তী বছর। যে কোনো বছরের 1 এপ্রিল শুরু হয়, তার পরের বছর 31 মার্চে গিয়ে শেষ হয়। এবার পূর্ববর্তী বছর কম সময়ের হতে পারে, আবার বেশি সময়েরও হতে পারে, কিন্তু 1989-90 সালের পর থেকে আর বেশি সময় পূর্ববর্তী বছর ইনকাম ট্যাক্স গ্র্যান্ট করে না বা সেটাকে রাখতে বলে না। ওই জন্য এখন সবসময় 12 মাসেরই বা তার থেকে কম সময় হতে পারে। কম সময়টা কি করে হতে পারে? কম সময় যেটা হতে পারে সেটা ধর একটা ব্যবসা 1 আগস্ট ধর চালু হলো, 31 মার্চে গিয়ে শেষ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে 1 আগস্ট থেকে 31 মার্চ হবে পূর্ববর্তী বছর। আবার ধর একটা বছর শেষ হয়ে যাওয়ার আগে, তাহলে আমরা এর আগে দেখেছি যে 1 এপ্রিল শুরু হয় আর 31 মার্চে গিয়ে শেষ হয়। এটাই হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্সের মানে স্ট্রাকচার, কিসের, ইয়ারের। এবার ধর 1 জুলাই শুরু হয়, 31 ডিসেম্বরে তাদের গল্প শেষ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারটা অল্প সময় হবে। তাহলে আমরা প্রিভিয়াস ইয়ার সম্বন্ধে কি দেখলাম, যে প্রিভিয়াস ইয়ার সম্বন্ধে দেখলাম যে পূর্ববর্তী বছর হলো কর নির্ধারণ বছরের ঠিক আগের আর্থিক বছর। তাহলে এবার কর নির্ধারণ বছর বলতে আমরা তাহলে কি বুঝবো, যেটাকে আমরা তাহলে বলবো হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, মানে অ্যাসেস করা, কোনো একজন ব্যক্তির উপর ট্যাক্সটাকে অ্যাসেস করা, সেটাকেই বলা হয় হচ্ছে কর নির্ধারণ বছর। কি বললাম? অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, সংক্ষেপে AY বলা। তুই যে বছর রোজগার করবি তার পরের বছরে গিয়ে ট্যাক্স দিবি তো, সেই যে বছরে গিয়ে কোনো একজন ব্যক্তির ওপর ট্যাক্সটা অ্যাসেস হবে সেই বছরটাকেই বলা হয় হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে? ধর যেমন এই বছরে কি হচ্ছে, আমার এখন চলছে 2025 সাল, আমি যদি এই বছরটাকে পূর্ববর্তী বছর মনে করি, তাহলে 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 অবধি আমি রোজগার করব। তারপর পরবর্তী বছর মানে 1 এপ্রিল 2026 থেকে 31 মার্চ 2027, এই সময়কালের মধ্যে আমি কি করব, আমি ট্যাক্সটা পেমেন্ট করব। এই হচ্ছে ব্যাপার হলো। এবারে আমরা কি যাব, এবারে যাব হচ্ছে নির্ধারী মানে হচ্ছে কি, প্রিভিয়াস ইয়ার হলো, অ্যাসেসমেন্ট ইয়ার হলো। নির্ধারীর ইংরেজি কথা হচ্ছে অ্যাসেসি, অর্থাৎ যার ওপরে আমি ট্যাক্সটা অ্যাসেস করব। তাহলে আমি কার ওপরে ট্যাক্সটা অ্যাসেস করব? সাধারণ নির্ধারী, মানে অর্থাৎ এমন একজন ব্যক্তি যে নির্দিষ্ট বছর আয় করেছে, সেই আয়ের ওপর তাকে আমাকে ট্যাক্স দিতে বলছে। প্রতিনিধি নির্ধারী মানে যে ট্যাক্স দেবে তার প্রতিনিধি হিসাবে সে কাজ করছে, তখন তাকে বলা হয় প্রতিনিধি নির্ধারী। বিবেচিত নির্ধারী, এটাকে ইংরেজিতে বলা হয় ডিমড অ্যাসেসি। এমন একজন ব্যক্তি যাকে আইন কর্তৃপক্ষ, যারা অন্য কোনো আইন কর্তৃপক্ষ মানে কি ইনকাম ট্যাক্স, একে বিচার করেছে বা একে মনোনীত করেছে, এই লোকটাই অ্যাসেসি হওয়ার যোগ্য। অবশ্যই যার ইনকাম তার সাথে যেন তো রিলেটেড হয়। এটা বইতে যেভাবে আছে আমি একটু সোজা ভাষায় দেওয়ার চেষ্টা করছি, তা এটা তোরা এখান থেকেই পড়বি। হলো, পড়বার পর তার পরবর্তী যে জায়গাটা পড়বি সেটা হচ্ছে ব্যক্তি মানে হচ্ছে কি, ব্যক্তি মানে হচ্ছে পার্সেন্ট বলতে আমরা কি বুঝি, আমরা তো সাধারণ ভাষায় আমরা সবাই পার্সেন্ট, কিন্তু ইনকাম ট্যাক্সের ভাষায় পার্সেন্ট বলতে বোঝাচ্ছে কোনো স্বতন্ত্র ব্যক্তি, কোনো হিন্দু যৌথ পরিবার, কোনো কোম্পানি, অংশীদারি কারবার,
এগুলো সব তো বিজনেস স্টাডিজে পড়েছিস, তার মানে এগুলোর যারা মাথা অর্থাৎ যে হেড তাদেরকেই বলা হচ্ছে পার্সন। কেন? এরাই তো ট্যাক্সটা দেবে, তাই। ঠিক আছে, এবারে আমরা চলে যাব হচ্ছে আয়ের উৎসতে। আয়ের উৎস মানে হচ্ছে কি, ইংরেজিতে যাকে বলা হচ্ছে সোর্স অফ ইনকাম। তাহলে সোর্স অফ ইনকাম বলতে বোঝাচ্ছে যে মানে কোনো একজন ব্যক্তি বা নির্ধারিত কি হচ্ছে, যেখান থেকে আয়ের সৃষ্টি হচ্ছে, সেই সৃষ্টি হওয়ার জায়গাটাকে বলা হচ্ছে আয়ের উৎস। আয়ের উৎস কোনগুলো ইনকাম ট্যাক্সে এর কোনো নির্দিষ্ট তালিকা দেয়নি। ঠিক আছে, এবারে আমরা যাব হচ্ছে আয়ের খাত মানে হেডস অফ ইনকাম। আমি এটা দিয়েই এই ভিডিওটা শেষ করব, আর একটা ছোট ভিডিও এনে এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। এই চ্যাপ্টারটার এগুলো কথাগুলো শুনে আমি যেখান থেকে দাগিয়ে দাগিয়ে দেব সেটুকু অংশ পর, আমার মনে হয় না খুব একটা অসুবিধে হবে। তাহলে কি বললাম, হেডস অফ ইনকাম। ব্যাপারটা হচ্ছে কি, যে হেডস অফ ইনকামের জায়গা যদি ভাবতে চাই তাহলে আমরা যেটা দেখতে পাবো, হেডস অফ ইনকাম মানে ইনকামের মাথার, তার মানে আয়ের খাত। 5টা হেড থেকে আমরা রোজগার করতে পারি। কি কি? একটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। আর একটু সহজ করে মানে ইনকাম ট্যাক্স 5টা হেডকে দেখেছে যে 5টা হেডস থেকে পার্সেন্ট বা এসএসসি টাকা পয়সা রোজগার করতে পারে। কিরকম? ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি মানে কোনো একজন লোক কোথাও চাকরি করতে গেল, তার মানে সেখানে কিসে আন্ডারে কাজ করছে। তো বিজনেস স্টাডিজে পড়েছিস কি হয়, প্রভুভৃত্যের সম্পর্ক তৈরি হয়, কোনো স্বাধীনতা থাকে না। এরকমভাবে যখন রোজগার হয় তখন সেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে দুটো টপিক লিখলাম সেই দুটো টপিকই তোরা করবি, ডিটেলে করবি, এই 11-12 মধ্যেই করবি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি মানে গৃহ সম্পত্তি খাতে আয়। তো গৃহ সম্পত্তি খাতে আয় মানে গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কি বোঝায় তার একটা ইনার সিগনিফিকেন্ট রয়েছে। তো সেটা আমি এখন আর এখানে ডিসকাস করছি না, কেন আমাদের এই চ্যাপ্টারটাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। যখন হাউস প্রপার্টি পড়ানো হবে তখন ডিটেল বলা যাবে। নাম্বার 3 হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। ইনকাম ফ্রম বিজনেস or income from business and income from business and profession। চার কি? ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন হলো। আর 4 নাম্বার হচ্ছে ক্যাপিটাল গেইনস। তো ঘটনা হচ্ছে কি, 3 নম্বরে যেটা হচ্ছে কি, যে ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন। তাহলে বিজনেস মানে কি? ব্যবসা, আর প্রফেশন মানে পেশা। তাহলে ব্যবসা এবং পেশা থেকে যে ইনকাম হচ্ছে সেইটা একটা সোর্স। তারপরে 4 নম্বরে কি আসছে? ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন মানে হচ্ছে কোনো মূলধনী সম্পত্তি বিক্রি করে, মূলধনী সম্পত্তি মানে কোনো সম্পত্তি বিক্রি করে যে লাভ বা লোকসান হয় তাকেই বলা হয় ক্যাপিটাল গেইনস। এই 4টে সোর্স বাদে আর যদি অন্য কোনো সোর্স থেকে থাকে, কি বললাম, এই 4টে সোর্স বাদে যদি অন্য আর কোনো সোর্স থেকে থাকে, কিরকম? ধর জুয়া খেলা, তাস খেলা, ঘোড়ার মানে ঘোড় দৌড়ের মাঠে রেস খেলা, লটারি কাটা, ব্যাংক থেকে ইন্টারেস্ট পাওয়া, কোথাও টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে সেখান থেকে ইন্টারেস্ট, মানে যেগুলো হচ্ছে কি, যেগুলো এগুলোর মধ্যে পড়ে না, যেটাকে কি বলা হয়? ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে এই 5টা হেড থেকে আমরা ইনকাম করতে পারি। তাহলে আমি আপাতত এই অবধি এই ভিডিওটা বানালাম, চেষ্টা করছি আজকেই এর বাকিটুকু শেষ করে এর এমসিকিউগুলো ডিসকাস করতে।